সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সবথেকে বিরক্তিকর একটা ব্যাপার, সবচেয়ে বিরক্তিকর একটা অসুখ, যেটা এখনকার সিজনে সবার বাড়িতে 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 অথবা সবার ক্ষেত্রে হচ্ছে সর্দি, ঠান্ডা, কাশি। আজকের আমাদের আলোচনার বিষয় কাশি। আমি রোমান, আমার সাথেই থাকবেন বিস্তারিত আলোচনা শোনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক। Choose Sensodyne toothbrush. সুপ্রিয় দর্শক, বিস্তারিত আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আমরা জানব কাশি কয় ধরনের, কাশি কেন হয়, কাশি হলে করণীয় এবং কাশির প্রতিরোধ এবং এর ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানব। প্রথমেই আমরা কাশিকে দুই ভাগে বিভক্ত করব। একটা হলো প্রোডাক্টিভ কফ, একটা হলো নন প্রোডাক্টিভ কফ। তাইলে আমরা দুই ধরনের কাশি সম্পর্কে জানলাম, একটা প্রোডাক্টিভ, একটা নন প্রোডাক্টিভ। আমার ভিডিও যারা শুনছেন, যারা নন প্রফেশনাল, যাদের বাড়িতে সর্দি, ঠান্ডা, কাশি বাচ্চা এবং বড়দের হয়ে আছে, তারা ভাববেন দুই রকমের কাশি হয়। একটা অ্যালার্জি জনিত কাশি, একটা কফ জনিত কাশি, যেটা বুকের মধ্যে কফ থাকে, শব্দ হয়, আওয়াজ হয়, বহু প্রবলেমস হতে পারে। কফ যেটা বুকের মধ্যে কফ জনিত কাশি, যেটা প্রোডাক্টিভ কফ। যেটা নন প্রোডাক্টিভ কফ, যেটা সর্দি, ঠান্ডা, অ্যালার্জি জনিত কাশি। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মিস্টেক করে থাকি। কাশির ধরন, কাশির বর্ণনা না জেনে, না বুঝে আমরা কাশির ওষুধ দিয়ে থাকি অথবা না দিয়ে থাকি, অথবা আপনাদের পেশেন্টদের বেনিফিট অর্থাৎ ভুলের কারণেও বিভিন্ন সময় ভুল হয়ে যেতে পারে। সেটা কি? ডাক্তারের কাছে আসে আপনারা বলেন, অনেকেই বলেন, আমার এই ভিডিও যারা দেখতেছেন এর মধ্যে অনেকেই বলেন যে বাচ্চার সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, একটা কাশির ওষুধ দাও, একটা ঠান্ডার ওষুধ দাও। আমরা প্রোডাক্টিভ কফে যদি কিরোটিফেন রিলেটেড ওষুধ দিয়ে থাকি, যেমন বুকে কফ আছে ও ঠান্ডা অ্যালার্জি জনিত কাশির সিরাপ খাইলো, অগণিত অহরহ অনেক পেশেন্ট আসেন। আপনারা এসে আমাদের কাছে আসেন, বাচ্চাদের না নিয়ে আসেন অথবা বড়দের না নিয়ে আসেন, বলেন কাশির ওষুধ দাও। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই মিস্টেকটা হয়, ভুল হয়। সেটা কি? আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে দেই। কাশির কথা বললেই যে কোনো দোকানদার হোক, আমরাই অথচ দেই না। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই যারা ফার্মাসিস্ট অথবা এই লেভেলে যারা আছেন, তারা প্রোডাক্টিভ কফে অর্থাৎ স্লেমাযুক্ত কফে, কফ জনিত যে বুকে শ্বাস প্রশ্বাসে কফ জনিত যে সমস্যা কাশি আছে, এটাই আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে দিই। অ্যান্টিহিস্টামিনটা কি? অ্যালাট্রল, ডেসলোরাটিডিন, আমি নাম উল্লেখ করলাম, অ্যালাট্রল ও সেট্রিজিন গ্রুপের একটা ওষুধ, ফেক্সোফেনাডিন অথবা বিলাস্টিন গ্রুপের ওষুধ দিয়ে থাকি। এই ক্ষেত্রে কাশির প্রবণতাটা বাড়ে, বুকে জমাট বাঁধা কফ এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে পরবর্তীতে এটা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, লাংস ডিজিজ, অ্যাজমা এইরকম ক্ষেত্রে পরিণত হয়ে থাকে, বুকের কফটা জমে। তাহলে আমরা সচেতন লেভেলে গিয়ে একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে প্রোডাক্টিভ কফে প্রোডাক্টিভিটির ওষুধ দিতে হবে। নন প্রোডাক্টিভ কফ, যেটা অ্যালার্জি জনিত কফ আমি প্রথমে বললাম, সেই কফে আমরা অ্যালার্জি ব্লকিং এর ওষুধ দিয়ে থাকি, এটা দিতে হবে। তাহলে কাশির ধরন বিবেচনাপূর্বক ট্রিটমেন্ট দুই ধরনের হয়ে থাকে। তাহলে একটা প্রোডাক্টিভ কফ, একটা নন প্রোডাক্টিভ কফ। আমরা এখন আলোচনা করব প্রোডাক্টিভ কফ অর্থাৎ স্লেমাযুক্ত কাশি, এটা কেন হয়। আমরা প্রথমে জানলাম কাশি দুই ধরনের, এখন আমরা জানবো প্রোডাক্টিভ কফ অর্থাৎ স্লেমাযুক্ত কাশি কেন হয়। বিভিন্ন কারণে স্লেমাযুক্ত কফ হতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের পূর্ববর্তী প্রজন্মে কারোর অ্যাজমা রিলেটেড, শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে, অথবা বিভিন্ন জীবাণু, জার্মস, সেটা ফ্লু রিলেটেড, নাক দিয়ে, মুখ দিয়ে, ধুলোর মাধ্যমে, ঠান্ডা পানির মাধ্যমে, ওয়াটারবোর্ন ডিজিজের মাধ্যমে বিভিন্নভাবে ফুসফুসে পৌঁছায়। অগণিত পরিমাণ জীবাণু আমাদের শ্বাসনালী দিয়ে অজস্রভাবে ঢুকতেছে সবসময়। বডির ইমিউনিটি ভালো থাকলে, এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে এগুলো এমনি ঠিক হয়ে যায়। এবং যাদের বডি ইমিউনিটি কম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই জীবাণুগুলো ফুসফুসে আক্রমণ করে থাকে। আমরা যেটাকে আরটিআই বলি, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই ইনফেকশন হয়ে ইনফেকশিয়াস কাশি থেকে আপনার প্রোডাক্টিভ কফ হতে পারে, শ্বাসতন্ত্রের স্লেমাযুক্ত কফ হতে পারে। এটার খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে। আমরা সিনিয়রদের পরামর্শ নেব এক্ষেত্রে, যাদের বড় কাশি আছে, বড় শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে, যারা শীত অথবা বৃষ্টি বর্ষায়, যারা গরমে অথবা যে কোনো সময় বাৎসরিক একটা সিজনে এই সমস্যাটা বাড়ে, তারা আমরা সিনিয়রদের, বক্ষবিধি ডাক্তারদের পরামর্শ নেব। এবং ডাক্তারের কাছে যদি যাই, আমরা প্রোডাক্টিভ কফের জন্য আমরা মিউকোলাইটিক এক্সপেক্টোরান্ট দেব, যেটা কফ উঠে, যে সিরাপটা খেলে কফ উঠে। বাজারে অনেক ধরনের এই মিউকোলাইটিক এক্সপেক্টোরান্ট পাওয়া যায়।
ব্রেন ব্যারিয়ার থেকে যে কাশিটা সিগন্যালটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ব্রেনে কফ তৈরি হওয়ার যে ফর্মুলা এটা চেঞ্জ হয়ে যায়, বুকে কফটা তৈরি হয়। সবসময় এটা উঠে যাওয়ার কথা, অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা, কিন্তু বুকে কফটা ক্রমাগতভাবে জমা হতে থাকে। তাহলে আমরা এই কফটা উঠানোর জন্য মাইকোলাইটিক এক্সপেক্টোরেন্ট অর্থাৎ অ্যামব্রক্সল গ্রুপের ওষুধ, ব্রোমোহেক্সিন গ্রুপের ওষুধ, ভিটামিন সাইটেট গ্রুপের ওষুধ, এই গ্রুপের বিভিন্ন ওষুধ ব্যবহার করে থাকি, যেটা ইনফেকশিয়াস কজ থাকতে পারে। ইনফেকশিয়াস কজ থাকলে, রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন হয়ে গেলে পাশাপাশি আমরা এর সাথে অ্যান্টিবায়োটিক অথবা সিনিয়র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট চালাতে পারবো। অনেক সময় দেখা গেছে আমরা নেবুলাইজেশন ব্যবহার করে থাকি, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, এবং সিভিয়ার কেসে আমরা ইনহেলেশন ব্যবহার করতে পারি। এটা স্টেরয়েড রিলেটেড ট্রিটমেন্ট, সালবিটামল অথবা লিভোসালবিটামল অথবা শ্বাসতন্ত্রের নেওয়ার, চুষে খাওয়ার অথবা শ্বাস গ্রহণের মাধ্যমে যে ওষুধটা দিয়ে থাকি এটা ব্যবহার করতে পারি আমরা। তাইলে আমরা প্রোডাক্টিভ কফ নিয়ে কথা বলতেছি। প্রোডাক্টিভ কফের নেক্সট জেনারেশন ট্রিটমেন্ট অর্থাৎ প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা নিউমোনিয়া রিলেটেড কফ অর্থাৎ সিমটোমেটিক কফ যেটাকে বলে। অন্য রোগ আছে বাচ্চা অথবা বড়দের, আপনার বাড়িতে অন্য কাশি আছে এবং অন্য সমস্যার কারণে কাশি হচ্ছে, এটা হতে পারে সবথেকে বেশি। নিউমোনিয়া অথবা বড় কোনো রোগের লক্ষণ হিসেবে কাশি হতে পারে। এটা আপনি নিশ্চিত করতে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন। ছোট কাশি অথবা বড় কাশি, বিশেষ করে 1 থেকে 2 দিন 3 দিন হয়ে গেলেই অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে আসবেন। কাশি হইলে বাড়িতে ফ্যামিলি ট্রিটমেন্ট আপনার গ্রহণ করার পর যখন দেখবেন যে এটা ক্রমান্বত বৃদ্ধি পাচ্ছে অথবা পরিবর্তনশীল, তাইলে অবশ্যই ডাক্তারের কাছে এসে পরামর্শ নেবেন আপনারা কোন কাশি হয়েছে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত গ্রহণ করে এর ফলশ্রুতিতে ট্রিটমেন্ট গ্রহণ করব। তাইলে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে এটা সিমটোমেটিক কফ হতে পারে, লক্ষণযুক্ত কাশি হতে পারে। লক্ষণযুক্ত কাশিটা কি, নিউমোনিয়া হয়েছে সেক্ষেত্রে কাশি হতে পারে। তাহলে আমাদের নিউমোনিয়া ট্রিটমেন্ট করলেই কাশি ঠিক হয়ে যাবে, অথবা এটার জন্য একটা সাপ্রেশন, কফ সাপ্রেশন দিলেই এটা ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আমরা নন প্রোডাক্টিভ কফ নিয়ে আলোচনা করব এবং নন প্রোডাক্টিভ কফ কেন হয়, হলে এর প্রতিকার এবং আমরা শেষে এর প্রতিরোধ সম্পর্কে জানবো। ইনশাআল্লাহ সাথেই থাকুন। ভিটামিন যুক্ত নতুন লাইফবয় হ্যান্ড ওয়াশ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কাশি নিয়ে, যেটা 2 ধরনের হয়ে থাকে আমি বলছি, প্রোডাক্টিভ এবং নন প্রোডাক্টিভ কফ। আমরা এখন আলোচনা করব নন প্রোডাক্টিভ কফ অথবা অ্যালার্জি অথবা অন্য কোনো নর্মাল কাশি নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই সিজন চেঞ্জের সময় অথবা বাইরে এসিতে ডিউটি করে বাড়িয়ে গরমের মধ্যে অথবা গা ঘামার কারণে হোক অথবা ধুলোবালিতে হোক, আমাদের বিভিন্ন কারণে সিম্পল কিছু কাশি হয়ে থাকে, যেটাকে নন প্রোডাক্টিভ কফ বলে আমরা ধরে থাকি। যেটার পাশাপাশি অ্যালার্জির জনিত কাশি হতে পারে, যেমন চোখ লাল, নাক দিয়ে সর্দি অথবা শুকনা কাশি, গলা চুলকানো কাশি বলে আপনারা দেখে থাকেন, যেটা সিম্পল কাশি অথচ অনেক কষ্ট দেয়। সর্দির পাশাপাশি যদি কাশি হয় সেটা অনেক কষ্টদায়ক হয় এবং বিরক্তিকর। এর পাশাপাশি প্রচন্ড তীব্র মাথা ব্যথা অথবা অক্সিজেন রিলেটেড প্রবলেম, যেমন নাক দিয়ে নেজাল কনজেশন দিয়ে নাকটা একটা বন্ধ থাকে, শ্বাসকষ্ট তৈরি হয় অথবা হাঁচি হয় বেশি। বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই কাশিগুলি দেখে থাকবেন আপনার আশেপাশে অথবা আপনার ফ্যামিলিতেই। এটাকে আমরা নন প্রোডাক্টিভ কফ বলি, যেটা আসলেই 3 থেকে 5 দিনের মধ্যে ইমিউনিটি ভালো থাকলে ঠিক হয়ে যায়, অথবা ট্রিটমেন্ট চলাকালীন সময় 7 দিনের মধ্যে এমনি ঠিক হয়ে যায়। তো আমরা এটা ট্রিটমেন্ট দিয়ে থাকলে রোগীকে অবশ্যই কনসিয়াস করব যে আপনার কাশিটা অ্যালার্জি জনিত কারণে হয়েছে, এই অ্যালার্জিটা ব্লক করতে অথবা ওষুধ দিয়ে ঠিক করতে আমাদের কিছুদিন সময় লাগতে পারে। এইভাবে কনসিয়াসনেস করলে পেশেন্ট এমনিতেই আপনার উপর কনভিন্স হবে। অথবা তাড়াহুড়ো করে আপনি অনেকগুলি অ্যান্টিহিস্টামিন একসাথে খেয়ে ফেললেন, সেটা বিরক্তিকর কারণ হিসেবে দাঁড়ালো, কারণ এখন 3rd অথবা 2 জেনারেশনের অনেক অ্যান্টিহিস্টামিন আছে, Sensodyne Rapid Relief, যেগুলো খেলে ঝিমুনি ভাব, নাউসিয়া, ভমিটিং অথবা প্রচুর আনকনসিয়াস লাগতে পারে, যেটা স্লো মোশনলেস বলে থাকি আমরা, ধীর গতি হয়ে যেতে পারে, মাথা ব্যথা অথবা ঝিমুনি ভাব সবসময় থাকতে পারে। অ্যান্টিহিস্টামিন 24 আওয়ার কাজ করে। আমরা এক্ষেত্রে বেটার সলিউশন হিসেবে ভালো একটা অ্যান্টিহিস্টামিন চয়েস করব, যেটা ওয়ান্স ডেইলি ডোজ। আসলেই বেশিরভাগ অ্যান্টিহিস্টামিনের ওয়ান্স ডেইলি ডোজ। আপনারা অতিরিক্ত খাবেন না, অ্যান্টিহিস্টামিন অতিরিক্ত খাবেন না, যেমন ঠান্ডা সর্দির ওষুধ অতিরিক্ত খাবেন না, ডাক্তার যেভাবে দেয় আপনি সেভাবে খাবেন। তাইলে আমরা জানলাম কি কি কারণে আমাদের নন প্রোডাক্টিভ কফ হয়ে থাকে, বিশেষ করে অ্যালার্জির কারণে। আপনি ভেজা চুলে বোরখা পরলে অবশ্যই ঠান্ডা লাগতে পারে। আপনি এসি থেকে বাইরে আসলেন গরমের মধ্যে,
গা ঘেমে গামটা গায়ে বসলো, ঠান্ডা লাগতে পারে। প্রচুর ধুলোবালি থেকে বাইরে নাক দিয়ে মুখ দিয়ে অনেকভাবে ধুলো ঢুকলো, হতে পারে। অ্যালার্জির কিছু খাইছেন, সর্দি ঠান্ডা কাশি হাঁচির জন্য হতে পারে। তো এক্ষেত্রে আমরা অ্যালার্জির অ্যান্টিহিস্টামিন দিলে অ্যালার্জি রিলেটেড সমস্যা ব্লক হলে এটা ঠিক হয়ে যায়। এবং পাশাপাশি আমাদের কিছু সাপ্রেশন আছে যেগুলো নন প্রোডাক্টিভ কফে ব্যবহার হয়। যেটা নন প্রোডাক্টিভ কফে ব্যবহার হয় সেটার মধ্যে অন্যতম আমরা বিশেষ করে ব্যবহার করে থাকি ডিফেনহাইড্রামাইড, লিভোমেন্থল, এই রিলেটেড ওষুধ, অথবা কিটোটিফেন অথবা ফেক্সোফেনাডিন গ্রুপের অনেক সিরাপ অথবা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, যেটা আমরা অ্যালার্জি রিলিফ করার জন্য দিয়ে থাকি অথবা কফ রিলিফ করার জন্য দিয়ে থাকি, যেটা নন প্রোডাক্টিভ কফে বিবেচিত হয়ে থাকে। আরো অনেকগুলি আছে, এটার মধ্যে অন্যতম যেটা আমরা একটু পরে আলোচনা করব, যে নন প্রোডাক্টিভ কফ কেন হয় এবং নন প্রোডাক্টিভ কফ হলে করণীয়, এটা আমাদের আলোচনার বিষয় ছিল আজকে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আজকে, বিরক্তিকর একটা বিষয়, কফ, কাশি, ঠান্ডা, সর্দি এগুলো নিয়ে। নন প্রোডাক্টিভ কফ হলে কি করবেন, প্রোডাক্টিভ কফ হলে কি করবেন, আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরলাম। আর কাশি, ঠান্ডা, সর্দি আপনার যাই হোক, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। আর সবসময় আমার উপর দোয়া রাখবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বিদায়।